সবাইকে শুভ বিজয়া। আশা করি পুজো সবার ভালো কেটেছে। পুজোর পরে আজকে হচ্ছে প্রথম ক্লাস এবং হচ্ছে কেপিএসআই এর 3 নম্বর ক্লাস। প্রথমে একটা ক্লাস করিয়েছিলাম যেদিনকে তোমার হচ্ছে জিকে নিয়ে আলোচনা করেছিলাম। এই না, রিপোর্ট রাইটিং এর বাংলা রিপোর্ট রাইটিং এর ক্লাস করিয়েছিলাম, তারপরে হচ্ছে জিকে এর ক্লাস করিয়েছিলাম, আর আজকে হচ্ছে ইংলিশের ক্লাস করাবো। তো দেখো যে যারা আশা করি যারা পরে জয়েন করেছে সবাইকে আমি দিয়ে দিয়েছি, শুধু এটা তো একবার কনফার্ম করে নেবে যে বাংলা রিপোর্ট রাইটিং এর একদিন ক্লাস আলোচনা করে 4টে টপিক সহ দিয়েছিলাম। আর হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ এর উপরে জিকে আলোচনা করেছিলাম এবং জিকেটা আলোচনা করেছিলাম। আর আজকের ক্লাস যদি এর আগের দুটো ক্লাস না থাকে তাহলে আমাকে তারা মেসেজ করবে, কারণ আমার মনে হচ্ছে যে যারা পরে জয়েন করেছে আমি তোমাদেরকে প্রোভাইড করে দিয়েছি। আজকে দেখো যে ক্লার্কশিপের ক্যান্ডিডেটদেরকে আমি লিংক দিয়েছি, কেন তার কারণটা হচ্ছে প্রেসি রাইটিং এর ক্লাস করাবো সেই কারণের জন্য। প্রথম পার্টে যেটুকু অংশ আলোচনা করছি সেটা যদি কেপিএসআই না থাকে তাহলে দরকার নেই, তাও এমনি শুনে রাখো। সেটা হচ্ছে দেখো যে কেপিএসআই বা ডব্লিউপিএসআই বর্তমানে যেটা শোনা যাচ্ছে যে একটু প্যাটার্নটা চেঞ্জ হতে পারে। প্যাটার্ন চেঞ্জ হতে পারে মানে কি, আগের ফরম্যাটে বলতে দেখো যে রিপোর্ট রাইটিং মানে মানে কি রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, ট্রান্সলেশন, ইংলিশ গ্রামার আগেও আসতে এখনো আসে, ভবিষ্যতেও আসবে। মানে প্যাটার্ন চেঞ্জ বলতে কখনো এরকম করতে পারবে না যে রিপোর্ট রাইটিং আছে এবার রিপোর্ট রাইটিং বাদ দিয়ে অন্য কিছু দিল, তা নয়। যে প্রেসি রাইটিং আছে প্রেসি রাইটিং কে বাদ দিয়ে দিল, তা নয়। ব্যাপারটা হেরফেরের কি হতে পারে, আগে যদি আমরা দেখি 2020 সাল পর্যন্ত যখন পরীক্ষা হয়েছিল, রিপোর্ট রাইটিং এ 15 নম্বর থাকতো, প্রেসি রাইটিং এর ক্ষেত্রে 10 নম্বর থাকতো, ট্রান্সলেশনের ক্ষেত্রে 15 নম্বর থাকতো, আর ইংলিশ গ্রামারে 10 নম্বর থাকতো। কিন্তু তারপরে যে ডব্লিউপিএসআই কেপিএসআই পরীক্ষা হলো সেখানে আমরা কি জিনিস দেখলাম, যে রিপোর্ট রাইটিং এ 10, প্রেসি রাইটিং এ 10, তাও আবার কি অড। মানে রিপোর্ট রাইটিং ও কম্পালসারি ছিল, প্রেসি রাইটিং ও কম্পালসারি ছিল 2020 সাল পর্যন্ত, করোনার বছরে যে সময় পরীক্ষা হয়। তারপরে যে দুটো ডব্লিউপি কেপিএসআই হয়েছে সেখানে হয় রিপোর্ট করো না হলে প্রেসি করো। আর ওয়ান লাইনার ট্রান্সলেশন দেওয়া হয়েছিল, সেই ট্রান্সলেশনের কত নম্বর দেওয়া ছিল, 20 নম্বর। 10টা লাইন ছিল, 10 × 2 = 20 নম্বর। এবং ইংলিশ গ্রামার পোর্শন, যেটা ইংলিশ গ্রামার পোর্শনেও দিয়েছিল 20 নম্বর। তো এই ব্যাপারটাতে চেঞ্জেস, মানে আগের মতো যে ফরম্যাট সেটাই হওয়ার প্রবল সম্ভাবনা। তার কারণ একটা ডেসক্রিপটিভ রাইটিং এর ক্ষেত্রে একটা ডেসক্রিপটিভ যেখানে কনসেপ্ট চেক করা হচ্ছে লিটারেচার, সেই জায়গাতে একটা রিপোর্ট বা রিপোর্ট আর বেশি ওয়ার দিয়ে দিচ্ছে, এটা ঠিকঠাক মানায় না। মানে রিপোর্টও কম্পালসারি করা উচিত, বেশিও কম্পালসারি করা উচিত। এবং 50 নম্বরের ইংলিশে কোনোদিন গ্রামার 20 নম্বর করা হয় না, মানে এটা উচিত না। কারণ মিসলেনিয়াসের ক্ষেত্রে দেখবে 150 নম্বর থেকে 150 নম্বরের মধ্যে 30 নম্বর করে, ঠিক আছে। তো সেই হিসাবে 50 নম্বরে 10 নম্বর গ্রামার পার্ট, এটাই ভাবা উচিত। এবং গ্রামার পার্ট এই সমস্ত করার জন্য হল কালেকশন বেশি হয়ে যাচ্ছে, এরকম বিভিন্ন ব্যাপার এটা নিয়ে বারবার সরব হয়েছে সব স্টুডেন্টরা। সেই কারণের জন্য ওই ফরম্যাটে হওয়ার কথা। এবার আর একটা জিনিস কি, ট্রান্সলেশনের ব্যাপার আগে কার যেমন হচ্ছে প্যারাগ্রাফ আছে, মানে যেরকম ক্লার্কশিপের নিয়মে বা মিসলেনিয়াস, তারপরে হচ্ছে ডব্লিউপি এসআই, সব জায়গাতে কি হয়, প্যারাগ্রাফ থাকে। প্যারাগ্রাফকে ইংলিশ টু বেঙ্গলি বা বেঙ্গলি টু ইংলিশ করতে হয়, এবং এটাই হওয়া উচিত। এটা থাকলে পরে একটা ক্যান্ডিডেটের লিটারেচারে ঠিকঠাক এক্সাম, মানে পরীক্ষাটা নেওয়া হয়। আর ওইরকম অনলাইনে ট্রান্সলেশন বাচ্চাদের মতো এগুলো ঠিকঠাক নয়, ওতে আসল যে লিটারেচারের নলেজ সেটা চেক হয় না। তো সেই কারণে এটা একটু ভাবার বিষয় আছে, ভাবতে হবে। আর অনেকে যেহেতু ওয়ার্ড আসতো বলে অনেকে প্রেসি রাইটিং যারা পারে না তারা রিপোর্ট রাইটিং লিখে দিত, প্রেসিটা করতো না। কিন্তু এবার থেকে হয়তো আর সেটা হবে না, মনে হচ্ছে দুটোই কম্পালসারি, দুটোই করতে হবে। রিপোর্টও করতে হবে তোমাকে, প্রেসিও করতে হবে। এটা গেল সিলেবাসের ব্যাপার। এবার আসছি রিপোর্ট টপিক, যে কোন কোন রিপোর্ট রাইটিং টপিকগুলো করতে হবে। কিছু ভাগে ভাগ করে নিয়েছি, যে সেটা হচ্ছে ডেইলি নিউজ পেপার, যেমন হচ্ছে স্টর্ম সংক্রান্ত, রোড অ্যাক্সিডেন্ট, ট্রেন ফ্লাইট অ্যাক্সিডেন্ট বা হচ্ছে ফ্লাড, বন্যা সংক্রান্ত। অ্যাওয়ারনেস প্রোগ্রাম কিরকম, যেমন হচ্ছে ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ, মানে হচ্ছে বৃক্ষরোপণ অভিযান। তারপরে হচ্ছে গার্বেজ ক্লিনিং, মানে আবর্জনা পরিষ্কার বা এরকম। তারপর হচ্ছে লিটারেসি ক্যাম্পেন, তো লিটারেসি ড্রাইভ, সাক্ষরতা অভিযান, ড্রাগ অ্যাডিকশন, প্লাস্টিক অভিযান। প্লাস্টিকটা ভীষণ ইম্পর্টেন্ট আছে এখনো, এসআই বলো বা ক্লার্কশিপের ক্ষেত্রেও আছে। এই রিপোর্ট টপিক যেগুলো বলছি সেগুলো ক্লার্কশিপের জন্য ইম্পর্টেন্ট, মানে ক্লার্কশিপের দেরকেও করতে হবে।
তিন নম্বর হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম, যেমন হচ্ছে সোশ্যাল মিডিয়া, মোবাইল, ইন্টারনেট, গেমস এইসবের উপরে। চার নম্বর টপিক হচ্ছে এনভায়রনমেন্টাল, যেমন হচ্ছে এয়ার, সাউন্ড পলিউশন, গ্রিন হাউস ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং ইত্যাদি। পাঁচ নম্বর মিসলেনিয়াস কিছু চ্যাপ্টার, যেমন হচ্ছে ইন্টেন্সিটি অফ ডিক্রিজিং রিডিং হ্যাবিট, বই পড়ার প্রবণতা কমছে, ইম্পর্টেন্স অফ স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ, ট্রাভেলিং ইত্যাদি। এই টপিকগুলো করতে হবে। এবার পরে আমরা দেখবো আরো অন্য না কোনো টপিক কিছু বেঁচে থাকছে বা কিছু কিনা, তখন সেই মতো করবো। আর ইংলিশ গ্রামারের মধ্যে যদি বলি তো 2020 সাল অবধি, তার আগে পরীক্ষাগুলোতে সব কি হতো, ইডিয়াম ফ্রেজ এখানে 5টা থাকতো, 5টা দেওয়া থাকতো, 5টা সেন্টেন্স তৈরি করতে হতো, সিনোনিম অ্যান্টোনিম 5টা থাকতো, 5টা সিনোনিম অ্যান্টোনিম লিখতে হতো। এটাই এসেছিল 2020 সাল পর্যন্ত। তারপরে হঠাৎ যখন ওই তারপরে যে পরীক্ষা হলো, সেই পরীক্ষাগুলোতে তোমার কি করা হলো যে আরো ইংলিশ গ্রামারের জিনিসগুলো বাড়িয়ে দেওয়া হলো, মানে 20 নম্বর যখন করা হলো, সেখানে একবার যেমন ওয়ান ওয়ার্ড দিয়েছিল, তারপর হচ্ছে একবার ভয়েস চেঞ্জ দিয়েছিল, একবার প্রিপোজিশন ছিল, তারপর হচ্ছে বিভিন্ন অ্যানিম্যাল তাদের বেবি নাম বা ডাক নাম এরকম ছিল। মানে মোটামুটি বলতে পারে গ্রামার পার্ট সব জিনিসগুলোকেই মোটামুটি একবার করে সব টাচ করা হয়েছে। তো এখনো পর্যন্ত যে জিনিসগুলোকে টাচ করেনি, সেটা হচ্ছে যেমন হচ্ছে সেন্টেন্স এরর বা হচ্ছে কমন এরর, যেটা তোমার মিসলেনিয়াসে আসে, যে সেন্টেন্স ভুল থাকবে সেই সেন্টেন্সটাকে রিরাইট করে ঠিকভাবে লিখতে হবে। তো মনে হচ্ছে যে এই টপিকটা এবার আসার সম্ভাবনা রয়েছে। ভয়েস চেঞ্জ অলরেডি একবার পড়ে গেছে, তা আবার দিতে পারে, বা ন্যারেশন চেঞ্জটাকে দিতে পারে, আর হচ্ছে প্রিপোজিশন, যেটা প্রিপোজিশনটা আসতে পারে। অর্থাৎ মানে উপসংহারে এটাই বলতে পারি যে গ্রামার পার্টে যে 10 নম্বর আছে, সেখানে শুধু প্রিভিয়াস ইয়ারটা ফলো করলে হবে না। যে প্রিভিয়াস ইয়ারে যেমন মিসলেনিয়াসের তুমি আজকে যদি 20 বছর ধরে দেখো, সেই একই জিনিসই পড়ে এসেছে প্রতিবার। প্রতিবার ওদের সেই সেন্টেন্সের, তারপরে হয়তো ভুল বানানকে ঠিক করে লেখা, ইডিয়াম ফ্রেজ দিয়ে সেন্টেন্স তৈরি করা, তারপরে হচ্ছে তোমার ওই ফিল ইন দা ব্ল্যাঙ্কস, ফিল ইন দা গ্যাপস। এই তিনটে টপিকই কিন্তু বারবার 3 10 30 পড়ে এসেছে। কিন্তু পুলিশের যদি তুমি দেখো যে এক একবার গ্রামার পার্টটা এক এক রকম এসেছে, একবার সিনোনিম অন্টোনিম, একবার হোমোনিম, একবার ইডিয়াম ফ্রেজ দিয়ে সেন্টেন্স তৈরি করা, একবার বিভিন্ন অ্যানিমাল বেবি তাদের, এবার তারপরে হচ্ছে ওয়ান ওয়ার্ড একবার এসেছিল। তো শুদ্ধ বানান যেটা আছে, কারেক্ট স্পেলিংটাকে এর মধ্যে অ্যাড করতে পারো। অর্থাৎ কোনবার মানে কোন বছর কি দেবে সেটা তোমাকে বুঝতে দেওয়া হবে। তো এই হচ্ছে সিলেবাসটা। ঠিক আছে, সিলেবাসটা বলে দিলাম। এবার আজকে যেটা টপিক যেটা করাবো সেটা হচ্ছে প্রেসি রাইটিং। সবার অসুবিধা হয়, সেই জন্য প্রেসি রাইটিং এর ক্লাসটা করাতে হবে। তো দেখো যে প্রেসি নিয়ে অনেকেরই সমস্যা আসলে। প্রেসি এমনই একটা জিনিস যেটা হচ্ছে লিটারেচারে কেউ যখন আলটিমেট নলেজ গেইন করে, তখনই সে একটা ভালো প্রেসি লিখতে পারে। তো আমরা প্রেসি দিয়ে তাও শুরু করছি, আমাদের সেই সময়টুকু নেই, অত সময় নেই। আর পুলিশের পরীক্ষার ক্ষেত্রে খুব একটা বেশি কঠিন মানে আসে না, সহজ সাদা পাটার মধ্যেই মোটামুটি প্রেসি রাইটিংটা চলে আসে। তো আমাকে মেন মেন জিনিসগুলোকে বুঝে নিতে হবে, তার আগে কিন্তু সেন্টেন্স স্ট্রাকচার করা যেটা, সেটাই কিন্তু আমাদেরকে শিখতে হবে। কারণ বেশিরভাগ স্টুডেন্ট সবাই অবশ্য প্রথমেই আমাকে স্যারেন্ডার করে দাও, বা সেটা আমি এমনিতেও জানি যে সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে অনেক বেশিরভাগ ক্যান্ডিডেটের খুবই অসুবিধা আছে, যে ন্যূনতম একটা সাধারণ সেন্টেন্সের স্ট্রাকচার করতে অসুবিধা হয়। তো দেখো যে বেসিক ইংলিশ বা একটা রিপোর্ট রাইটিং তৈরি করা, বা একটা সেন্টেন্স তোমার হচ্ছে ট্রান্সলেশন লেখা, নিজে নিজে লেখা, সেই জিনিসটা হঠাৎ তুমি আজকে লিখবো বললে তো হবে না। এটার জন্য তোমার যেটা দরকার সেটা হচ্ছে ওয়ার্ড স্টক। প্রথমে হচ্ছে র মেটেরিয়াল যেটা, সেটা হচ্ছে ওয়ার্ড স্টক তোমাকে থাকতে হবে, বাংলা বা ইংরেজি, ইংরেজি বা বাংলা থেকে যে ওয়ার্ডটা, সেই ওয়ার্ডটা তোমাকে জানতে হবে। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে পার্টস অফ পিচের ধারণা। পার্টস অফ পিচের ধারণা না থাকলে তুমি করতে পারবে না। 3 নম্বর জিনিস যেটা, সেটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচারটা কোন ফরম্যাটে করবে, অর্থাৎ অ্যাকর্ডিং টু ফরম্যাট। সেন্টেন্স যে 3 প্রকারের, মানে হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এই 3 প্রকারের সেন্টেন্সের কোন সেন্টেন্সে লিখবে, কোন ফরম্যাটে লিখবে, এটা জানতে হবে। 4 নম্বর জিনিস যেটা, সেটা হচ্ছে টেন্স জানা দরকার, যে কোন টেন্সে করবে। টেন্সের ভুল মানে সবই ভুল। ঠিক আছে, টেন্সের ভুল মানে সবই ভুল। তো বেসিক এই জিনিসগুলো তোমাকে জানতে হবে। এই কারণের জন্য আমি আজকে একটা লিংক দিয়ে রাখবো, যেখানে 3টে ক্লাসের রেকর্ডিং থাকবে। প্রেজেন্ট, প্রেজেন্টের সব ভাগগুলো, পাস্ট এবং হচ্ছে ফিউচার, যাদের যাদের অসুবিধা আছে। এইগুলো বেশি লাইভ ক্লাস দিয়ে আমি সময় নষ্ট করব না।
তাই যাদের আমি অবশ্যই যখন ট্রান্সলেশন করাবো তখন ব্যাপারগুলোকে আবার ধরিয়ে দেবো, কিন্তু একদম বেসিক তোমার তোমার ধরো এখন আমি বলে দিলাম যে পাস্ট পারফেক্টে হবে, এবার তোমার দেখা যাচ্ছে তুমি পাস্ট পারফেক্টের গঠনই জানো না, এরকম অনেক স্টুডেন্ট আছে, তখন তো অসুবিধা হবে। সেই কারণে জন্য আমি কি করবো, এই বেসিক টেন্সে যেটা আছে সেটা নিজের সময় মতো কি করবে, যাদের ক্ষেত্রে ক্লিয়ার আছে ব্যাপারগুলো করা দরকার নেই, যে যাদের খুবই অসুবিধা আছে তারা তোমরা অবসর সময় ওই ক্লাসগুলো নিজের আগে বাড়িতে দেখে নেবে, এবং আমি যখন ট্রান্সলেশন করাবো তখন তো ব্যাপারগুলোকে আবার ধরিয়ে দেবো। কিন্তু যদি এখন আমি আবার সেই টেন্স শুরু করি এরকম ভাবে, টেন্সের উপরে তোমার থেকে 3খানা ক্লাস দিতে হবে, পার্টস অফ স্পিচের উপরে 5-6খানা ক্লাস দিতে হবে, তো এরকম করলে কি হবে, আমার এই দিকটা আমি এগোতে পারবো না। সেই কারণে জন্য ওইগুলো যাদের খুবই অসুবিধা আছে ওই মানে রেকর্ডিং গুলো থেকে দেখে নেবে। তার মানে এটাই দাঁড়ালো যে রিপোর্ট রাইটিং কমন পেয়ে গেলে তো একটা ভালো কথা, কমন আশা করি চলে আসে, বা কমন পেলে মাঝে মধ্যে এমন হয় যে যে পয়েন্ট দেওয়া থাকে টু দা পয়েন্ট সেই পয়েন্টের উপরেই বেস করে লিখতে হবে, তাই তোমাকে কিছুটা কাটছাট করার দক্ষতাও কিন্তু রাখতে হবে, হুবহু মুখস্থ করে দিয়ে নামিয়ে দিয়ে এলে হবে না। বা ধরো প্রেসি রাইটিং, দেখা গেল প্রেসি রাইটিং সাধারণত কমন আসার কথা নয়, যদিও অনেক সময় দেখি যে পিকেতে সরকার থেকে যদি তুলে দেয়, তুলে দিলে ভালো কথা, কমন পেলে, না পেলে যেমন নিজে নিজেকে লিখতে হবে। ট্রান্সলেশনের ব্যাপারটা তাই, যে নিজে নিজে লিখতে হবে, সেই কারণের জন্য তোমাকে আসল কথা যেটা, তুমি সেন্টেন্স স্ট্রাকচার যদি শিখে যাও, তাহলে যাই থাকুক না কেন, ট্রান্সলেশন হোক তারপরে পেশি হোক, তুমি রুলস গুলো জানলে পরেই কিভাবে নিজে নিজে লিখে দিয়ে আসতে পারবে। শুধু একটা যেটা অ্যাডভান্টেজ পাবে তুমি না শিখলেও, সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং কমন পেলে হয়তো লিখে দিয়ে আসবে, বাকিগুলো কিন্তু হবে না। তাই এই বেশ 2-3 মাস সময় আছে, এই সময়টুকুর মধ্যে বেসিক জিনিসটাকে কিভাবে রপ্ত করাতে হয় সেই জিনিসটা আমি যথাসাধ্য তোমাদের চেষ্টা করবো, অসুবিধা নেই, ভয় পাওয়ার কিছু নেই, অবশ্যই চেষ্টা করব। তার আগে টেন্স এবং পার্টস অফ স্পিচ এগুলো একটু নিজে নিজে বাড়িতে নিজে 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 মানে আমি দিচ্ছি, সরবরাহ করব, প্লাস সেইগুলো বাড়িতে একটু দেখে নাও, তাহলে আমি সরাসরি ট্রান্সলেশন বা ওইগুলোতে নামতে পারবো। তো এখন যে আজকে যে প্রেসির ক্লাস করাবো, প্রেসি কি হচ্ছে যে প্রেসি ইজ দ্য জিস্ট অফ এ প্যাসেজ, প্রেসি গিভ অনলি এসেনশিয়াল পয়েন্টস অফ দ্য অরিজিনাল প্যাসেজ। অর্থাৎ একটা প্রেসি হচ্ছে জিস্ট অফ এ প্যাসেজ, একটা অনুচ্ছেদের সারাংশ। প্রেসি গিভ অনলি এসেনশিয়াল পয়েন্টস, একটা প্রেসি কে কি করবে, তোমাকে শুধু প্রয়োজনীয় তথ্য দেবে, এসেনশিয়াল পয়েন্টস অফ দ্য অরিজিনাল প্যাসেজ, আসল অনুচ্ছেদের প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ বা সেন্স তাৎপর্য বা সিগনিফিক্যান্ট, এইটুকু তোমাকে কি করবে, সরবরাহ করবে, বা সেই কথাটুকু বলবে, এটাই হচ্ছে প্রেসি। প্রেসি নিয়ে অনেক রকম মতভেদ আছে, অনেক রাইটারের মানে অনেক রাইটার অনেক রকম ভাবে লেখে, কেউ বলে এটা করা যাবে না, কেউ বলে ওটা করা যাবে না, বিভিন্ন রকম রুলস আছে। তবে আমি আজকে দুটো টাইপ পড়াবো, এবং দু রকম, যে এরকম ভাবে লেখা যায়, এরকম ভাবে লেখা যায়, এরকম ভাবে তোমাদেরকে এক্সপ্লেন করবো। তো তার আগে প্রসেস প্রসেস হচ্ছে প্রসেস অফ প্রেসি রাইটিং। 1 নম্বর যেটা, সেটা হচ্ছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, মানে অনুচ্ছেদটাকে যত্ন সহকারে প্রথমে পড়ো। 2 নম্বরে যে নোট ডাউন এফেক্টিভ লাইন, যেগুলো মনে হবে কার্যকরী লাইন বা গুরুত্বপূর্ণ, তোমার চোখে ঠেকছে, সেই সমস্ত লাইনগুলোকে আন্ডারলাইন করো। 3 নম্বরে যে থিঙ্ক এ কন্টেক্সচুয়াল হেডলাইন, একটা তাৎপর্যপূর্ণ শিরোনাম ভাবো, কারণ অনেক সময় এই যে কন্টেক্সচুয়াল হেডলাইন বলছে, হেডলাইন যদি তুমি ঠিক না করতে পারো, মানে হেডলাইন যদি তোমার সামঞ্জস্যপূর্ণ না হয়, বা যে অনুচ্ছেদটা লেখা আছে তার সঙ্গে মিলিত নেই মানে হেডলাইনে, কিন্তু হয়তো তুমি আনসার যেটা লিখছো, আনসারে হয়তো বেশ কিছুটা আছে জিনিস, তাহলে কিন্তু অনেক সময় হেডলাইন ঠিক হলে না হলে কিন্তু কেটে দেয়, মানে নাম্বারে দেখবেই না, চেক করবে না। তাই হেডলাইনটা তাৎপর্যপূর্ণ ভীষণ। 4 নম্বর হচ্ছে অ্যাভয়েড ডাইরেক্ট স্পিচ, সরাসরি উক্তি ব্যবহার করবে না, মানে কোটেশন দিয়ে উদ্ধৃতি দিয়ে যেগুলো থাকে সেগুলো ব্যবহার করবে না। ফার্স্ট আর সেকেন্ড পার্সনকে অ্যাভয়েড করার চেষ্টা করো, মানে আমি, আমরা, তুমি, তোমরা করা যাবে না, থার্ড পার্সন দিয়ে করতে হবে। ডু নট ট্রাই টু ইন্ট্রোডিউস এনি নিউ আইডিয়া, কোনো নতুন আইডিয়া বা কোনো নতুন ধারণা দেওয়া যাবে না। 6 নম্বরে যে ডু নট অ্যাড ইউর ওন কমেন্টস, নিজের কোনো মন্তব্য দেওয়া যাবে না। 7 নম্বরে যে জাস্ট রাইট দ্য অ্যাকচুয়াল মিনিং, শুধু আসল মানেটুকু লেখো। আনসার মাস্ট বি লুসিড অ্যান্ড সিম্পল, আনসার যেটা হবে উত্তর, সেটা হচ্ছে মাস্ট বি লুসিড অ্যান্ড সিম্পল, সেটা হবে স্বচ্ছ এবং হচ্ছে সরল। লুসিড মানে হচ্ছে পরিষ্কার, সিম্পল মানে হচ্ছে সাধারণ। আর একটা যেটা স্ট্রিক্টলি ফলো করা উচিত, সেটা হচ্ছে আনসার মাস্ট বি উইদিন 1/3 ওয়ার্ডস, অর্থাৎ উত্তর যেটা হবে সেটা হচ্ছে 1/3 শব্দের মধ্যে উত্তর হবে। তাহলে এই হচ্ছে নিয়ম। এবার যতই তুমি নিয়ম পড়ো না কেন, যতক্ষণ না মাঠে নামবে,
ঠিক আছে, ততক্ষণ বুঝতে পারবে না। তো পিকেদের সরকার থেকে পিকেদের সরকারে এই দুটো নেওয়া আছে, কিন্তু ওখানে বা বিভিন্ন বইগুলোতে বা চলতি বাজারে যে সমস্ত বইগুলো হয়, সেই বইগুলোতে আনসার গুলো কি বলতো, ফুরসত্তে খুব একটা ভালো করে ভেবেচিন্তে করেনি। ওরা তো বাজারে বই, মার্কেটে জাস্ট বইগুলোকে বিক্রি করার জন্য প্রচুর কালেকশন করে নিয়ে একটা মোটামুটি উত্তর লিখে ছেড়ে দিয়েছে। তো এই ব্যাপারগুলো একটু আমাকে দেখতে হবে যে ঠিকঠাক ভাবে কিন্তু আদর্শ উত্তর খুব কম বইয়ের মধ্যে পাবে। যে এমন নয় কমন পেয়ে গেলেও তুমি কোনো বইতে লেখা আছে মানে খুব ভালো নাম্বার পেয়েছে, সেটা তো কিন্তু নাও হতে পারে। তো দেখো যে প্রথম যেটা আছে যে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড রাইট এ প্রেসি উইথ এ সুইটেবল টাইটেল। অনুচ্ছেদটা ভালো করে যত্ন সহকারে পড়ো এবং হচ্ছে একটা উপযুক্ত শিরোনাম সহকারে প্রেসি লেখো। তো গিয়েছে ওয়ান্স আপন এ টাইম, আজকে খুবই সহজ সরল মানে একদমই সহজ দিয়ে শুরু করছি যে ওয়ান্স আপন এ টাইম এ নোবেল ম্যান বিল্ড এ গ্রেট গ্র্যান্ড হাউস। একদা একটা সময় কি হয়েছিল, একজন আদর্শ মানুষ যে একটি বড় বাড়ি নির্মাণ করেছিলেন। অন দ্য ফ্রন্ট অফ দ্য গেট, দরজার সামনে, হি রোড, তিনি লিখেছিলেন দ্য ওয়ার্ডস, কথা, দিস হাউস ইজ টু বি গিভেন টু দ্য ফার্স্ট ম্যান হু ক্যান প্রুভ দ্যাট হি ইজ কন্টেন্টেড। মানে দিস হাউস ইজ টু বি গিভেন, এই বাড়িটা তাকে দেওয়া হবে, সেই প্রথম ব্যক্তিকে যে প্রমাণ করতে পারবে দ্যাট হি ইজ কন্টেন্টেড, সে সন্তুষ্ট। ওয়ান ডে এ স্ট্রেঞ্জার নকড অ্যাট দ্য গেট, একদিনকে এক পথচারী দরজায় কড়া নাড়ল, অ্যান্ড ডিজায়ার টু স্পিক টু দ্য নোবেলম্যান, এবং সেই আদর্শ ব্যক্তির সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করল। আই অ্যাম কাম, আমি এসেছি, সেড হি, সে বলল, টু টেক পসেশন অফ দিস হাউস, এই বাড়িটার অধিকার নিতে, বিকজ আই ক্যান প্রুভ, আমি প্রমাণ করতে পারি, দ্যাট, যে, আই অ্যাম কন্টেন্টেড, আমি সন্তুষ্ট। দ্য নোবেল ম্যান সেড ইন রিপ্লাই, সেই আদর্শ মানুষটি প্রত্যুত্তরে বলেছিলেন, বাট দেয়ার ইজ সার্টেনলি নো ট্রেস অফ দ্যাট কোয়ালিটি ইন ইউ, কিন্তু নিশ্চিতভাবেই সেই গুণাবলীর কোনো ছাপ আপনার মধ্যে নেই। ইফ ইউ আর কন্টেন্টেড, যদি আপনি সন্তুষ্ট হন, ইউ উড নট উইশ টু গেট পসেশন অফ মাই হাউস, তাহলে আপনি আমার বাড়ির অধিকার চাইতেন না। সেইং দিস হি টার্ন দ্য ম্যান আউট, এই বলে তিনি মানুষটিকে বের করে দিয়েছেন। তাহলে দেখো যে এই যে গল্পটা আমরা পড়লাম, গল্পটা তো জলের মতো পরিষ্কার, মানে পুরোটা বোঝা যাচ্ছে, মানে এখানে খুব একটা কঠিন নেই, মানে বোঝাই যাচ্ছে যে এক ব্যক্তি, একটা নোবেল আদর্শ ব্যক্তি একটা বড় বাড়ি নির্মাণ করে দিয়ে তিনি বাইরে লিখে দিয়েছিলেন যে যে সন্তুষ্ট ব্যক্তিকে এটা হ্যান্ড ওভার করা হবে, দেওয়া হবে। তো একজন মানুষ এসে বললো যে আমি সন্তুষ্ট, তাই আমার এটা আমি দাবি করছি। তো তাকে কি বলেছিল লাস্টের কথাটাই, যে মেন কথা, এই অনুচ্ছেদটার প্যারাগ্রাফটার আসল যে মেসেজ বা সিগনিফিক্যান্ট বা তাৎপর্য যেটা, সেটা কিন্তু লাস্ট লাইনেই আছে। কি আছে যে, ইফ ইউ আর কন্টেন্টেড, যদি আপনি সন্তুষ্ট হন, ইউ উড নট উইশ টু গেট পসেশন অফ মাই হাউস, তাহলে আপনি আমার বাড়ির অধিকার চাইতেন না। সেইং দিস হি টার্ন দ্য ম্যান আউট, এই বলে সে মানুষটাকে বের করে দিয়েছে। তার মানে আমি কি বলেছি যে প্রথমে অনুচ্ছেদটিকে একবার দুবার দু তিনবার পড়তে হবে, পড়ার পরে ইফেক্টিভ লাইনকে তোমাকে কি করতে হবে, আন্ডারলাইন করতে হবে। তো ইফেক্টিভ লাইন, ধরো সেন্টেন্স কি হয়, দু রকমের হয়, একটাকে বলা হয় যে স্টোরি, মানে হয় যে গল্প, যেখানে গল্প মানে ধারাবাহিকতা বজায় থাকবে। আর একটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে অ্যানালিসিস বা হচ্ছে বিশ্লেষণাত্মক। বিশ্লেষণাত্মক মানে কি, কোনো একটা টপিক, কোনো একটা বিষয়বস্তু, সেই নির্দিষ্ট বিষয়বস্তুটার উপরে প্রথম থেকে তাৎপর্য আলোচনা করা হবে। হয়তো যেমন ম্যাল ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ, মানে সম্পদের যে অপব্যবহার, সম্পদের অপব্যবহারের কারণের জন্য ধনী দরিদ্র এই জিনিসটা সৃষ্টি হয়েছে। কিছু মানুষের হাতে বেশি, কি এমন আছে যে ভারতবর্ষে যে পুঞ্জীভূত আছে প্রচুর সম্পদ, মানে কয়েকশো মানুষের মধ্যে, বাকি কি আছে বেশিরভাগ মানুষের মধ্যে অভুক্ত, তারা দুবেলা খেতে পায় না। এই যে এইরকম যে কথাটা, সেইটা নিয়েই ধরো গোটা প্যারাগ্রাফ জুড়ে তাৎপর্যটা ব্যাখ্যা করা হয়। সেটাকে একটা বলা হয় যে অ্যানালিসিস বা হচ্ছে বিশ্লেষণ ধর্মী, আর একটা বলা হয় যে গল্প। তো এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টোরি, গল্প।
এই গল্পের ক্ষেত্রে ওই রকম এফেক্টিভ লাইন 2-3টে লাইন পাবে না, জাস্ট কোনো একটা জায়গাতে বেশিরভাগ ক্ষেত্রে এখানে লাস্টের যে লাইন থাকে সেই লাইনটাই বলে, বা এমন হতে পারে বললোই না, তোমাকে ওটা বুঝে নিতে হবে যে এই গল্পটার তাৎপর্য কি বা এর নীতি কথা মোরালিটি কি, সেটা তোমাকে পড়ার পরে বুঝে নিতে হবে যে সেটা লিখতে হবে। এবার দুরকম ব্যাপার হতে পারে, কোনো অনেক বইয়ে কি লেখা থাকে যে প্রেসি রাইটিং এর সময় এই যে গল্পগুলো বলা হলো সেখানে যে ক্যারেক্টার বা যে কথাগুলো বলা হয়েছে সেই সমস্ত চরিত্রের কথা উঠবে না, সেইগুলো উঠবে না, এমনি জাস্ট পড়ে তুমি কি বুঝলে সেই কথাটাকে লিখতে হবে। এবার এটা নিয়ে তর্ক বিতর্ক রয়েছে দুরকম, সেই জন্য দেখাবো যে দুরকম ভাবে লেখা যাবে, যদি লেখো এই দুরকম ভাবে তাহলে অবশ্যই দুরকমই ভালো একটা মার্কস পাবে। বাংলাটাকে বলছি যে একটা বড় বাড়ি নির্মাণ করে এক মহান লোক সেটিকে এক সন্তুষ্ট লোকের কাছে হস্তান্তর করার কথা ঘোষণা করলেন। এক পথচারী সেই বাড়ির অধিকার চাইলে সেই মহান ব্যক্তি তাকে এটা বলে বের করে দেয় যে অন্যের সম্পত্তি দখল করতে যাওয়া ব্যক্তির মধ্যে সন্তুষ্টির গুণাবলী থাকতে পারে না। এটাও একটা আদর্শ ভালো আনসার হলো যে তাহলে আমি কি হলো এর পটভূমিকাটাও বলে দিলাম যে একজন বড় বাড়ি নির্মাণ করে সন্তুষ্ট লোকের কাছে ঘোষণা করেছিলেন, এক পথচারী তার অধিকার মানে দাবি করতে চাইলে তাকে বলে যে সন্তুষ্টি গুণাবলীর যে মানে যে ব্যক্তি পুরোপুরি সন্তুষ্টি সে তো অন্যের জিনিস চাইতে যাবে না, সে যদি কন্টেন্টেডই হবে সন্তুষ্টি হবে তাহলে অন্যের সম্পত্তি কেন চাইবে। তাহলে আমার গল্পটাকে সংক্ষেপে বলে দেওয়া হলো, প্লাস হচ্ছে লাস্ট যে লাইন সেই লাইনের মধ্যে আমি এর যে মেসেজ বা অন্তর্নিহিত বা আসল কথা যেটুকু সেটুকু কিন্তু ব্যাখ্যা করে দিলাম। ঠিক আছে, দুটো জিনিসই কিন্তু আমার হয়ে গেল। আর একটা তুমি কি লিখতে পারো, আগে বাংলাটা দেখিয়ে দিই দিয়ে আমি ইংরেজিটা বলছি। আর একটা তুমি এটাও লিখতে পারো যে আদর্শ ব্যক্তির নিজের যা কিছু আছে সেটা নিয়েই সে সন্তুষ্ট থাকে, সন্তুষ্ট ব্যক্তিরা অন্যের সম্পত্তি অধিকার করার চেষ্টা করে। মানে অন্য নিয়মে যেটা বলে অনেকে যে আমি পড়লাম যেটা গল্প সেটা যে একজন লোক ছিল, যদিও এটা তো একটা রূপক ধর্মী নাকি, সত্যি সত্যি কি তোমার মনে হয় যে একজন লোক সত্যি করে বাড়ি নির্মাণ করেছিল তো বাইরে লিখে দিয়েছিল যে যে পুরোপুরি সন্তুষ্ট তাকে এই বাড়িটা দিয়ে দেওয়া হবে? কেউ 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 তো করবে না, করেনি, না করে না। এটা একটা মানে মোরালিটি, এটা একটা রূপক ধর্মী যে এর মধ্যে দিয়ে একটা মেসেজ তোমাকে দিতে চাওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে ওইটাই বলা হয় যে আসল অনুচ্ছেদ বা আসল গল্পর সেই জিনিসগুলো বলতে হয়। কিন্তু দু রকমই লেখা যায়, ঠিক আছে, এটা নিয়ে অসুবিধা নেই। আসল ব্যাপারটা হচ্ছে তুমি গল্পটা পড়ে বা তুমি প্যারাগ্রাফটা পড়ে মানেটা বুঝতে পেরেছো কিনা, তোমাকে জাস্ট টিচারকে বোঝাতে হবে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, বা আসল কথাটুকু তোমাকে বোঝাতে হবে। সেটা ওপরের প্যারাগ্রাফ বা নিচের প্যারাগ্রাফ দুটোর মধ্যেই আছে, কোনো অসুবিধা নেই। দুটোর মধ্যে যে কোনো একটা বা যে কোনো একভাবে লিখলে পরেই তুমি মার্কস পাবে। তাহলে তার আগে যেটা আমাকে করতে হবে যে কি বলেছি যে একটা টাইটেল দিতে হবে, তাই তো? তাহলে টাইটেলটা আমি কি দেবো? শিরোনামটা দিয়ে নিই, শিরোনামটা কি দেওয়া যেতে পারে? বলো শিরোনামটা কি দেবো? सर क्वालिटी ऑफ ए कंटेंटेड में কোয়ালিটি অফ এ কন্টেন্টেড পার্সন। कंटेंट হ্যাঁ বলতে পারো। বা দেখো যে আমরা যখন টাইটেল বা শিরোনাম করব, ঠিক আছে, সেই শিরোনামের জায়গায় কিন্তু সম্পূর্ণ মানে টাইটেল বা ব্যাপারটা মানে পুরোটা আলোচনা করব না। মানে টাইটেলে যেন এখানে সবটা বলে দেওয়া হচ্ছে যে শুধু আমরা এরকম লিখবো টাইটেল মানে কি, যে কি সম্পর্কিত শুধু সেই ব্যাপারটা লিখি। তো হচ্ছে দ্য মোস্ট কন্টেন্টেড পার্সন, দ্য মোস্ট কন্টেন্টেড পার্সন। দ্য মোস্ট কন্টেন্টেড পার্সন। তাহলে দেখো যে সেন্টেন্স তৈরি করাটা বোঝো, এখন থেকেই বলছি যে সেন্টেন্স তৈরি এরকম নয় যে আমি ট্রান্সলেশনের ক্লাসে সেন্টেন্স তৈরি করাবো সেটাই সেন্টেন্স স্ট্রাকচারের ক্লাস, তা নয়। এখান থেকেও শিখতে হবে তোমাকে যে একটি বড় বাড়ি নির্মাণ করে এক মহান লোক সেটিকে এক সন্তুষ্ট লোকের কাছে হস্তান্তর করার কথা ঘোষণা করলেন। তাহলে দেখো যে এই জায়গাতে দুটো ভার্ব আছে, সেটা কি যে একটি বড় বাড়ি নির্মাণ করে এটা এখানে একটা ভার্ব আছে যেটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, অসমাপিকা ক্রিয়া। আর একটা ভার্ব যেটা আছে সেটা কি ঘোষণা করলেন, ঘোষণা করা।
দুটো ভার্ব আছে। তাহলে যেটা দেখবে অসমাপেক্ষা ক্রিয়া আছে, নন ফাইনাইট ভার্ব আছে, সেটাকে আমাকে পার্টিসিপেল করতে হবে, অর্থাৎ কি ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে প্রেজেন্ট পার্টিসিপেল করব। তাহলে নির্মাণ করা বিল্ড থেকে বিল্ডিং করতে পারো, বা হচ্ছে কনস্ট্রাক্ট থেকে কনস্ট্রাক্টিং করতে পারো। তাহলে কি করব, যে কনস্ট্রাক্টিং এ বিগ হাউস, মানে একটা বড় বাড়ি নির্মাণ করে, কনস্ট্রাক্টিং এ বিগ হাউস। এক মহান ব্যক্তি। আর একটা জিনিস দেখো, আনসারে কি করতে হবে, যে আসল অনুচ্ছেদের সরাসরি ওয়ার্ড গুলো প্রয়োগ না করে যদি একটু সিনোনিম ব্যবহার করতে পারো তাহলে একটু বেশি ভালো হয়। তো এই যে কনস্ট্রাক্টিং এ বিগ হাউস, এই যে যেটা লেখা আছে মহান ব্যক্তি, নোবেল কথা এখানে আছে, এখানে তুমি গ্রেট ম্যানটা ব্যবহার করতে পারো, যে ইয়ে গ্রেট ম্যান, ইয়ে গ্রেট ম্যান। এরপরে কি করব, যে আমার দেখো যে কনস্ট্রাক্টিং এ বিগ হাউস, এটা হলো কি কি বললাম, প্রেজেন্ট পার্টিসিপল করলাম। এবার হচ্ছে ভার্ব, সাবজেক্ট বসালাম এ গ্রেট ম্যান, একটি হচ্ছে মহান লোক। তারপরে কি আছে, মেন ভার্বটা বসাবো, সেটা হচ্ছে ঘোষণা করলে। তাহলে কনস্ট্রাক্টিং এ বিগ হাউস, এ গ্রেট ম্যান ডিক্লেয়ার্ড, ঘোষণা করেছিলেন। ডিক্লেয়ার্ড, হস্তান্তর করতে বা হস্তান্তর করার, তাহলে কি হবে, ডিক্লেয়ার টু হ্যান্ড ওভার, টু হ্যান্ড ওভার ইট, এটাকে, টু এ সন্তুষ্ট ব্যক্তির কাছে, টু এ কন্টেন্টেড পারসন, বা স্যাটিসফাইড পারসনও বলতে পারো, কন্টেন্টেড পারসন। তাহলে ফার্স্ট সেন্টেন্স আমাদের ক্লিয়ার কমপ্লিট হলো। দেখো এটাকে এইভাবে লিখতে পারতে, যে এ গ্রেট ম্যান ডিক্লেয়ার টু হ্যান্ড ওভার ইট উইথ এ কন্টেন্টেড পারসন কনস্ট্রাক্টিং এ বিগ হাউস, বা কনস্ট্রাক্টিং এ বিগ হাউস প্রথম থেকে এটা দিয়ে শুরু করাই ভালো, যে করে নির্মাণ করে, কনস্ট্রাক্টিং এ বিগ হাউস, এ গ্রেট ম্যান ডিক্লেয়ার টু হ্যান্ড ওভার ইট টু এ কন্টেন্টেড পারসন। পরের সেন্টেন্স কি আছে, এক পথচারী সেই বাড়ির অধিকার চাইলে, এক পথচারী সেই বাড়ির অধিকার চাইলে সেই মহান ব্যক্তিরই তাকে এটা বলে বের করে দেয় যে অন্যের সম্পত্তি দখল করতে যাওয়া ব্যক্তির মধ্যে সন্তুষ্টির গুণাবলী থাকতে পারে না। তাহলে এটাও একটা বড় সেন্টেন্স অনেকটা। তো দেখো যে এটা আমার একটা বড় সেন্টেন্স আছে বাংলা, তো সেই কারণে আমি একটু ছোট ছোট করে নিচ্ছি। যে প্রথমে একটা লাইন লিখছি, যে একজন পথচারী সেই বাড়ির দাবি করেছিল, ঠিক আছে, একটা পথচারী সেই বাড়ির দাবি করেছিল। ওখানে দেখো এ স্ট্রেঞ্জার লেখা আছে। এ স্ট্রেঞ্জার মানে স্ট্রেঞ্জারের আর সিনোনিম কি হয়, পথচারীকে কি বলে, ওয়েফেয়ারার, ঠিক আছে, এ ওয়েফেয়ারার, এ ওয়েফেয়ারার একজন পথচারী সেই বাড়ির দাবি করেছিল। তাহলে যে এ ওয়েফেয়ারার ডিম্যান্ডেড দ্য পজেশন মানে হচ্ছে অধিকার। এ ওয়েফেয়ারার মানে একজন পথচারী দাবি করেছিল, দ্য পজেশন মানে অধিকার, অব দ্য হাউস, পজেশন অব দ্য হাউস। কিন্তু, বাট, কিন্তু সেই ব্যক্তি তাকে এটা বলে বের করে দেয় যে অন্যের সম্পত্তি দখল করতে যাওয়া ব্যক্তির মধ্যে সন্তুষ্টির গুণাবলী থাকতে পারে না। তাহলে বাট দ্য গ্রেট ম্যান বের করে দেয়, বা হচ্ছে নির্বাসিত করা, একটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে ব্যানিস্ট হিম, তাকে বের করে দেয়, ব্যানিস্ট হিম বলে, মানে কি সেইং, ব্যানিস্ট হিম সেইং দ্যাট। দেখো এখানেও আমরা কি করব, সেটা হচ্ছে আবার পার্টিসিপেল করব, যে অন্যের সম্পত্তি দখল করতে যাওয়া বা অর্জন করা। অর্জন করা মানে অ্যাকুয়ার, ঠিক আছে, তো সেখান থেকে কি হবে, তাহলে অ্যাকুয়ারিং, দ্যাট অ্যাকুয়ারিং আদার্স প্রপার্টি, অ্যাকুয়ারিং আদার্স প্রপার্টি মানে অন্যের সম্পত্তি দখল করা বা অর্জন করা। আদার্স প্রপার্টি হয় না, ইজ নট দ্য কোয়ালিটি
is not the quality of a contented person. তাহলে আরেকবার দেখে নাও কি আছে। যে কনস্ট্রাক্টিং নির্মাণ করে এ বিগ হাউস, কনস্ট্রাক্টিং এ বিগ হাউস, একটা বড় বাড়ি নির্মাণ করে গ্রেট ম্যান ডিক্লেয়ার ঘোষণা করেছিলেন টু হ্যান্ড ওভার ইট টু এ কন্টেন্টেড পার্সন। এ ওয়েফেয়ারার ডিমান্ডেড দ্য পসেশন অফ দ্য হাউস। একজন পথচারী সেই বাড়ির দাবি করেছিল অধিকার। বাট দ্য গ্রেট ম্যান ব্যানিশড হিম সেইং দ্যাট অ্যাকুয়ারিং আদার্স প্রপার্টি ইজ নট দ্য কোয়ালিটি অফ এ কন্টেন্টেড পার্সন। আগে কিন্তু তোমার এখনো যেটা করা হয় মিসলেনিয়াস এর ক্ষেত্রে বা ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে, এই পেসি লেখার জন্য একটা আলাদা লুজ শিট দেওয়া হয়। সেই লুজ শিট মানে কি বলতো, এইরকম ঘর কাটা থাকে, সেই ঘরে গিয়ে কিন্তু লিখতে হয়। মানে হয়তো এ নোবেল ম্যান এ, ঠিক আছে, নোবেল ম্যান এইভাবে লিখতে হয়। কিভাবে একটু প্রবলেম হচ্ছে, এইভাবে লিখতে হয়। তো যদি আবার দেখা যায় যে ওই রকমই পেজ তোমাকে দিচ্ছে, তাহলে ওই প্রেসি রাইটিংটা কিন্তু ওই নির্দিষ্ট পেজে গিয়ে মানে জায়গাতে গিয়ে এইভাবে তোমাকে লিখতে হবে। সেটা পরে একদিনকে একদিন বলে দেবো। আর যদি এরকম না থাকে, যদি এমনি জাস্ট লুজ শিট দেয়, তাহলে সেই ক্ষেত্রে ওয়ার্ডটা একটু কাউন্ট করে বলে দিও, ঠিক আছে, যে কতগুলো ওয়ার্ড হলো, কতগুলো ওয়ার্ড হয়েছে, সেটা একটু কাউন্ট করে গুনে বলে দিও, লিখে দিও। টাইটেলকে গুনতে হয় না, টাইটেলের মধ্যে কাউন্ট হবে না। কিন্তু যে কনস্ট্রাক্টিং ইয়ে বিগ হাউস, ইয়েটাও যুক্ত হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42টা। আরটা কি দিয়েছে, যে আদর্শ ব্যক্তির যা নিজের যা কিছু আছে, এরকম আরটা লিখে হয়েছিলাম। তো যেটা যে বলছিল যে সন্তুষ্ট ব্যক্তির গুণাবলী, অবশ্যই সেটা যদি আমরা দিই, কেউ লিখো, এটাও লিখতে পারো যে ভার্চু অফ এ কন্টেন্টেড পার্সন, ভার্চু অফ এ কন্টেন্টেড কন্টেন্টেড পার্সন। যে আদর্শ ব্যক্তি নিজের যা কিছু আছে সেটা নিয়ে যে সন্তুষ্ট থাকে। আর একটা আদর্শ ব্যক্তি, এটা বলতে পারো দ্য গ্রেট ম্যান বা দ্য আইডিয়াল পার্সন বলতে পারো, যে দ্য আইডিয়াল পার্সন ইজ স্যাটিসফাইড with what he has. Contented people do not try, চেষ্টা করে না, do not try to possess the property of others, the property of